where the mind is without fear and the head is held high, where knowledge is free. সকল ছাত্রছাত্রী এবং শুভানুদ্দায়ী সকলকে স্বাগত। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে আর কয়েকদিন ব্যাপী যে ক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে আমি নারায়ণ মণ্ডল, নগরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের একজন শিক্ষক। আজকে আমি দশম শ্রেণীর আর গণিতের একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব তোমাদের সামনে। শুরুর আগেই প্রথমে দুই একটা জিনিস যেটা আমি বাস্তবে অনুভব করেছি, সেখান থেকে আমি চ্যাপ্টারের দিকে ঢুকব। আমাদের বাস্তব জীবনে আজকে যে আমরা চ্যাপ্টারটা করব, বাস্তব জীবনে তার অসংখ্য প্রয়োগ আছে। সেই প্রয়োগগুলো থেকে আমি মূল বিষয়ে ঢুকবো আস্তে আস্তে। আমরা বাড়িতে যখন কোনো রঙের কাজ করাই বা কোনো ওয়ালপট্টির কাজ করাই, তখন যে বিভিন্ন মিস্ত্রিগুলো যারা কাজ করে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখনকার দিন দেখা যায় কন্ট্রাক্টে নেয় কাজটা। কন্ট্রাক্টে কীরকম স্কোয়ার ফিট হিসাবে। তাহলে আমি যদি আমার বাড়ির যে আমার চার দেওয়ালে যদি রং করাই বা ওয়ালপট্টি করাই, তাহলে তার খরচ কত পড়বে সেটা আর বের করার জন্য আমাদের এই চ্যাপ্টারের বিষয়ে আমরা অটোমেটিক ঢুকে যাব সেখানে। এছাড়াও আমরা দেখি যে বাড়িতে যখন, আর একটা আমার নিজের জীবনেরই অভিজ্ঞতার কথা বলি, আমার বাড়িতে যখন বাড়ি তৈরি হয়, বাড়ির চৌবাচ্চাটা, আর এরকম আমাকে একদিন মিস্ত্রি ডেকে বলে, যেরকম তুমি তো একজন অঙ্কের ছাত্র, তো একটু আমাকে বলে দাও যে আমার বাড়ির এই যে চৌবাচ্চাটা 5 মিটার লম্বা আছে, 5 মিটার চওড়া আছে, আর 4 মিটার গভীর আছে, তো এই চৌবাচ্চাটাতে কতটা জল ধরবে। তো সেই মুহূর্তে আমি উত্তরটা দিতে পারিনি, কিন্তু অনেক ভেবে পরে আমি উত্তরটা দিয়েছিলাম। একই রকমভাবে আমরা যখন ইট বালু সিমেন্টের দোকানে যাই, তখন একটা কথা আছে যে আর কতটি পাথর আছে গাড়িতে, বলে 100 সেফটি, বা ট্রাক্টরে কতটি খোয়া আঁটছে, বলছে না 50 সেফটি। তাহলে এই যে সেফটি ব্যাপারটা কি, বা এই সেফটিটা হিসাব করে কিভাবে, সেই সমস্ত জিনিস এর প্রয়োগ শেখার জন্য আজকের আমাদের এই হচ্ছে চ্যাপ্টার। এই চ্যাপ্টার তোমরা বেশিরভাগই জানো, তোমাদের বইয়ে আছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে আয়তঘন বা সমকোণী চৌপল এবং ঘনক। তো আজকে যে জিনিসগুলো আমি বললাম, যেমন একটা কথা বলেছি সেফটি, তো কথাটা সেফটি বলি ঠিকই, কিন্তু কথাটা সেফটি নয়, কথাটা হচ্ছে সিএফটি, অর্থাৎ কিউব ফুট, ঘন ফুট। তো যাই হোক, আমরা বাস্তব অঙ্কের প্রয়োগ করতে করতে আমরা এই জিনিসগুলো শিখব। চৌবাচ্চায় জল ধরার বিষয়টা বা ঘরে যে রং করার বিষয়টা, সেটা আমরা শিখব। তো চ্যাপ্টারটা শুরুর সময় আমাদের আগে সমকোণী চৌপল কী, বা আয়তঘন কী, বা একটা ঘনক কী, সেটা সম্বন্ধে আমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। তার জন্য তোমাদের সামনে আমি বুঝতে যাতে সুবিধা হয়, তার জন্য নমুনা এনেছি দুটো। এই নমুনাটাতে যদি একটা খেয়াল করো, এটা একটা হচ্ছে বাক্স, মোবাইলের বাক্স। মোবাইল কিনতে গেলে এইরকম ধরনের বাক্স দেয়, সেটাকে আমি একটু বোঝার সুবিধার জন্য আমরা নিয়ে এসেছি। তো এই বাক্সের যদি দৈর্ঘ্য জিজ্ঞেস করা হয়, দৈর্ঘ্য কোনটা, তাহলে এই যে লম্বা দিকটা দেখতে পাচ্ছ, লম্বা, এটা হচ্ছে দৈর্ঘ্য। একই রকম এই দিকটাকে আমরা বলি প্রস্থ। দৈর্ঘ্যকে আমরা এ দিয়ে লিখতে পারি বা প্রস্থকে বি দিয়ে লিখতে পারি। এবার দৈর্ঘ্য, প্রস্থ, এবং আমরা জানি যে একটা বাক্সের শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকে না, তার সঙ্গে উচ্চতাও থাকে। দেখতে পাচ্ছ এখানে আমি উচ্চতা দেখিয়েছি সি দিয়ে। তাহলে একটা সমকোণী চৌপল, যার বাস্তব উদাহরণ একটা বাক্স ভাবতে পারো, বা আমাদের বই ভাবতে পারো, এইরকম ধরনের, বা একটা জলের চৌবাচ্চা ভাবতে পারো,
এগুলো হচ্ছে এক একটা সমকোণী চৌপলের উদাহরণ বা আয়তঘনের উদাহরণ। আয়ত ঘন কথাটার মধ্যে আয়ত অর্থাৎ আয়তক্ষেত্র একটা ব্যাপার লুকিয়ে আছে। কেন? দেখো প্রত্যেকটা তলই যদি তোমরা খেয়াল করো প্রত্যেকটাই হচ্ছে এক একটা আয়তক্ষেত্র, আছে না? তাহলে এই আয়তঘনের কি কি থাকে প্রথমেই আমরা একটু জেনে নিই। প্রথমেই আর এরকম আমাদের জানতে হবে যেটা যে এর কটা তল আছে। তল আমরা জানি খুব সহজ, তল কটা আছে? উপরে একটা আছে, নিচে একটা আছে, তাহলে দুটো। সামনে একটা আছে, পিছনে একটা আছে, তাহলে চারটে। বাঁ দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, ছটা। তাহলে খুব সহজেই যদি এরপর থেকে তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে যে একটা সমকোণী চৌপলের কটা তল আছে, খুব সহজেই কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। এইরকম একটা ছবি আমরা যদি কল্পনা করি বা একটা ঘরকে যদি ভাবি, আমরা প্রত্যেকে যে ঘরে থাকি সেই ঘরেও দেখবে এরকম ছটা তল আছে। তাহলে এই ঘর বা এই ধরনের কোনো বস্তু, এটা হচ্ছে একটা আয়তঘনের উদাহরণ বা সমকোণী চৌপলের উদাহরণ। তার সঙ্গে আমাদের জানতে হবে যে এর শীর্ষবিন্দু কটা আছে। শীর্ষবিন্দু আমরা ত্রিভুজে পড়েছি যে কোণার দিকে যারা থাকে তাদের সাধারণত আমরা শীর্ষবিন্দু হিসাবে ধরি। তাহলে এর কটা শীর্ষবিন্দু আছে জানার জন্য কিন্তু মুখস্থের কোনো দরকার নেই। এইখানে একটা, দুটো, তিনটে, চারটে শীর্ষবিন্দু। এইখানে মাঝখানে তো নেই। আবার এইদিকে 1 2 3 4। তাহলে কটা শীর্ষবিন্দু আছে যদি জিজ্ঞেস করে সেটাও কিন্তু খুব সহজে তোমরা বলে দিতে পারবে যে শীর্ষবিন্দু কটা আছে? 8টা। তাহলে আমরা কি কি জানলাম একটু লিখে নিই। তল আছে 6টা, শীর্ষবিন্দু কটা আছে? 8টা। এর সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে আর ধার কতটি আছে। ধার বা প্রান্তিকী যেটাকে বলছে, ধার বা প্রান্তিকী কী জিনিস? এই যে ধার। তাহলে কটা ধার বা প্রান্তিকী আছে এটাও যদি জিজ্ঞেস করে, এটাও কিন্তু একটু চেষ্টা করলেই তোমরা পারবে। তাহলে দেখো কটা আছে? 1 2 3 4, চারটা। 1 2 3 4, 8টা। একই রকম 1 2 3 4, 10টা। আর এই দুটো দেখো বাদ থেকে গেছে, 12টা। তাহলে মোট প্রান্তিকী কটা হলো? 4 4 8 4 12টা। তাহলে মোট প্রান্তিকী বা ধার, ধার দিয়েও লেখে বা প্রান্তিকী দিয়েও লেখে, 12টা। আরেকটা জিনিস অনেক সময় জানতে চাই যে এর কর্ণ কটা আছে। তো কর্ণও যদি আমরা একই রকমভাবে দেখি, কর্ণটা হচ্ছে কোনো একটা কোণা থেকে বিপরীত দিকের শীর্ষবিন্দু যোগ। তাহলে একটা ঘরের ক্ষেত্রে এটা দেখতে গেলে আরও বেশি পরিষ্কারভাবে বোঝানো যেত। তো এইখানে আমি চেষ্টা করছি, এই কোণা থেকে এই কোণা একটা, এই কোণা থেকে এই কোণা একটা, দুটো। নিচ থেকে উপরে একটা, এই নিচ থেকে এই উপরে একটা, অর্থাৎ মোট 4টে কর্ণ আছে। এর কর্ণ কটা আছে? 4টা। তো এটা নিয়ে আর শুধু ধারণার জন্য নয়, এই সংক্রান্ত প্রশ্নও তোমাদের থাকতে পারে। তোমরা যদি একটু বইয়ে দেখো, সরাসরি এরকমভাবে সাধারণত জিজ্ঞেস করে না তল কটা আছে বা শীর্ষবিন্দু কটা আছে। তোমরা যদি দেখো 76 পৃষ্ঠায় 25-1 এখানে একটা অঙ্ক আছে যে একটি আয়তঘনের তল সংখ্যা x। তল সংখ্যাকে কত বলছে? x। তারপরেই বলছে ধার সংখ্যা y। 25-1 76 পৃষ্ঠা। ধার সংখ্যা y, ধার সংখ্যা এটা কত? y। শীর্ষবিন্দুর সংখ্যা z, শীর্ষবিন্দু এটা হচ্ছে z। এবং কর্ণের সংখ্যা p, কর্ণের সংখ্যা দিচ্ছে p। প্রশ্ন করছে তাহলে তুমি বলো এইটার মান কত? x মাইনাস y প্লাস z প্লাস p। একটু কোশ্চেনের নাম্বারটা লিখে দিই, এটা হচ্ছে 25-1 নম্বর অঙ্ক। তাহলে সরাসরি আমাদের এইরকমভাবে না জিজ্ঞেস করলেও মাধ্যমিকে কিন্তু এইরকম ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে। এবং এর উত্তর খুব সহজ, তোমরা এখান থেকে লিখে দিতে পারবে যে x এর মান কত? 6। তাহলে এখানে 6 বসে গেল। মাইনাস y, y এর মান কত? 12, 12 বসে গেল। প্লাস z, z এর মান কত? 8। প্লাস p মানে কর্ণের মান কত? 4। এবং এই যোগ বিয়োগটা খুব সহজেই তোমরা করতে পারবে যে 8 আর 4 যোগ করে 12, 12 থেকে 12 বাদ 0, তার মানে পড়ে থাকছে আমার শুধু 6। তাহলে আমার উত্তর হয়ে গেল 6। এইরকমভাবে একটা আয়তঘন সম্বন্ধে যদি আমাদের পরিষ্কার ধারণা থাকে তাহলে এরকমভাবে খুব সহজেই আমরা এই ধরনের উত্তরগুলো আমরা করতে পারি। তার সঙ্গে সঙ্গে এইখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে। এইখানে আমাদের এই চ্যাপ্টারে মূলত দুটো বিষয় আছে, একটা আয়তঘন যেটাকে সমকোণী চৌপল বলছে, আর একটাকে বলছে ঘনক।
তো এই ঘনকেরও একটা উদাহরণ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। সবথেকে ঘনকের ভালো উদাহরণ হচ্ছে লুডুর ছক্কা, যেটা আমাদের বাড়িতে অনেকেরই থাকে। তো সেই ছক্কার যেটা দেখেছি আমরা প্রত্যেকে, তো ছক্কা যেহেতু আকারে খুব ছোট, ওই জন্য তোমাদের সুবিধার জন্য আমি একটা ঘনক নিয়ে এসেছি। ঘনক আর আয়তঘনের মধ্যে মূল পার্থক্যটা যদি আমরা বুঝে নিই, তাহলেই ঘনক বুঝতে আর কিছু অসুবিধা হবে না। দেখো, একটা আয়তঘন যখন আমরা দেখেছিলাম, তার দৈর্ঘ্য একরকম ছিল, প্রস্থ একরকম ছিল, উচ্চতা একরকম ছিল। কিন্তু ঘনকের দেখতে পাচ্ছ দৈর্ঘ্যও যা, প্রস্থও তা, উচ্চতাও তা, অর্থাৎ সবগুলোই হচ্ছে সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। তাহলে আমরা ঘনকের সংজ্ঞাটা এরকম ভাবতেই পারি যে একটা আয়তঘনের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায়, তাহলে সেটাকে একটা ঘনক বলবো। এখন আমরা তাহলে ঘনক সম্বন্ধে জানলাম, আয়তঘন সম্বন্ধে জানলাম। এখন আয়তঘন কী জিনিস আমরা জেনে গেছি, ঘনক কী জিনিস আমরা জেনে গেছি। এখন আমরা যেটা সম্বন্ধে জানবো, যে আমাদের যেটা জানতে হবে, এই চ্যাপ্টারে শিখতে হবে যে একটা আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, এবং আয়তন কত, এবং শেষে কর্ণের দৈর্ঘ্য কত। এই 4টে জিনিস মূলত আমাদের আয়তঘন সংক্রান্ত জানতে হয়। তো সেই আয়তঘনের বেশিরভাগ ছাত্রছাত্রীকে দেখা যায় যে সেই আয়তঘনের আর 4 দেওয়ালের ক্ষেত্রফল কত বা সমগ্র তলের ক্ষেত্রফল কত, তার সূত্রটা মুখস্থ করে নেয়। কারণ সূত্র প্রয়োগেই অঙ্ক আমাদের হয়, আমরা জানি। কিন্তু আমি একটু চেষ্টা করব যাতে সূত্রটা মুখস্থ না করতে হয়। তাহলে মুখস্থ না করার জন্য আমার যদি ধারণা পরিষ্কার থাকে, তাহলে আমি সূত্র ভুলে গেলেও কিন্তু আমার অঙ্ক কিন্তু আমি করতে পারবো। তাহলে সেই ধারণাটার জন্য আমি একটু তোমাদের ধারণাটা দিচ্ছি। প্রথমে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল, শুরুতেই আমি বলেছি যে আয়তঘনের প্রত্যেকটা তল হচ্ছে এক একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে যদি 4টা দেওয়াল, এটাকে যদি আমি ঘর ভাবি, তাহলে আমার দেওয়াল কোনটা? এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, পিছনে একটা দেওয়াল, আর বাঁদিকে একটা দেওয়াল। তাহলে 4টা দেওয়াল আছে। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে আমার এই 4টা দেওয়ালের ক্ষেত্রফল যদি আমি যোগ করে দিই, তাহলে আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখি প্রত্যেকটা দেওয়ালের ক্ষেত্রফল কত। এখানে দেখতে পাচ্ছ এই দেওয়ালটার যদি আমি ক্ষেত্রফলের কথা ভাবি, এই দেওয়ালের এইটা হচ্ছে কি আয়তঘনের একটা দৈর্ঘ্য, দেখতে পাচ্ছ এই যে এইদিকেও যেরকম, এটাও যেরকম দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। এটা কিন্তু প্রস্থ নয়, এটা কিন্তু দেখো উচ্চতা আয়তঘনের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এটা একটা আয়তক্ষেত্র, এই তলটা, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই তলটার ক্ষেত্রফল কি হবে? এটা কি দৈর্ঘ্য, এটা কি উচ্চতা। তাহলে এই দেওয়ালটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। পরিষ্কার? এই দেওয়ালটার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। একই রকম দেখো, এই তলটার যা ক্ষেত্রফল, এর ঠিক পিছনের যে তলটা, তারও ক্ষেত্রফল সমান। তাহলে এই দুটো দেওয়ালের ক্ষেত্রফল কত হবে? আমি এটাকে 2 দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমার এখন এই দেওয়াল আর এই দেওয়াল, এই দুটোর ক্ষেত্রফল আমরা জেনে গেছি। কিন্তু আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল দরকার, তাহলে আরও দুটো তল বাকি আছে, এইটা আর এটা। এবার এই দেওয়ালের ক্ষেত্রফল, এটাও দেখতে পাচ্ছ এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কী হবে? দেখো এইটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের, এটা ছিল আমার প্রস্থ, তাহলে এটা প্রস্থ। এটা কি উচ্চতা। তাহলে এর ক্ষেত্রফল যদি আমি বের করতে চাই, তাহলে কি করতে হবে? প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা। কিন্তু এই তল যা আছে, এই তলের ক্ষেত্রফল সেম আছে, তাহলে এখানেও দুটো তল আছে। তাহলে এই যে দুটো তল আর দুটো তল, তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল চলে আসলো। এইখান থেকে আমরা 2 ইন্টু, আর এদিকে যদি উচ্চতা, অর্থাৎ 2 আর উচ্চতা, 2 আর উচ্চতা, এটা কমন নিয়ে নিলাম। তাহলে কি পড়ে থাকবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওই জন্য লেখা থাকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে আমরা জানি একটা আয়তক্ষেত্রের এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এইখানে আয়তক্ষেত্রের পরিসীমা না লেখা লেখা ভূমির পরিসীমা গুণিত উচ্চতা। তাহলে বই দেখবে তোমরা এই সূত্রটাও লেখা থাকে, এই সূত্রটাও লেখা থাকবে। তাহলে সূত্রটা কিভাবে এলো তার একটা ব্যাখ্যা আমি তোমাদের দিলাম। সরাসরি সূত্র যারা মুখস্থ করতে চাও এখান থেকে করতে পারো, বা ভুলে গেলেও তোমাদের মনে করার একটা পদ্ধতি আমি বললাম। তাহলে আমরা আয়তক্ষেত্রের
চার দেওয়ালের ক্ষেত্রফল জানলাম, তাহলে এটা একটা সূত্র হয়ে গেল। এর সঙ্গে সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি? সবগুলো তল। তাহলে চারটা দেওয়াল তো আমরা বের করেই নিয়েছি, তার সঙ্গে সঙ্গে আর বাকি থেকে গেছে কোনটা? উপরেরটা এবং নিচেরটা। তাহলে আমরা এই দুটো দেওয়ালের যদি ক্ষেত্রফল এর সাথে যোগ করে দিই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে। তা আমি সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য প্রথমে যেটা চার দেওয়ালের ক্ষেত্রফল এটা লিখছি, কি ছিল? 2 ইন্টু এইটা লিখছি, দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস 2 গুণিত প্রস্থ গুণিত উচ্চতা প্লাস এই চারটা হয়ে গেছে। এবার এই দুটো, এইটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, কারণ দেখতে পাচ্ছ এটা আয়তক্ষণের, দৈর্ঘ্য আছে, এটা প্রস্থ আছে, তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এবং দেখতে পাচ্ছি এটা শুধু উপরে নেই, নিচেও আছে, তাহলে 2 গুণিত হয়ে গেল। এবার এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে হয়ে গেল দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা প্লাস দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই হয়ে গেল আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল। বইয়ে দেখবে দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, প্রস্থকে যদি আমরা বি ধরি এবং উচ্চতাকে যদি আমরা সি ধরি, তাহলে সহজে মনে রাখার জন্য অনেকে এইভাবেও মনে রাখে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে যার যেভাবে সুবিধা সেইভাবে মনে রাখবে। আমরা তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল জানলাম, সমগ্র তলের ক্ষেত্রফল জানলাম। এইবার আমরা আরেকটা জিনিস জানতে হয়, সেটা হচ্ছে আয়তন। আয়তনের ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এরকমভাবে মনে রাখতে গেলে আমাদের সবগুলোই সুবিধা হবে। তো ভূমির ক্ষেত্রফল মানে এখানে ভূমি যদি দেখি, এটাও ভূমি এটাও ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। কারণ আমরা যেহেতু ভূমি একটা আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমি কি বললাম? আয়তন বের করার জন্য কি করতে হবে? ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটাকে আমি লিখতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে একটা আয়তঘনের আয়তন আমরা এইভাবে তোমরা মনে রাখতে পারো, বা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা এইভাবে মনে রাখতে পারো। তাহলে এই গেল আমাদের 3টে সূত্র। আর কর্ণের বিষয়টা আমি পরে বলছি, যখন অঙ্কে প্রয়োগ করব তখন বলবো। একই রকম আয়তঘনের সঙ্গে সঙ্গে এই সূত্রগুলোকেই আবার জানতে হয় ঘনক দিয়ে। অর্থাৎ একটা ঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, বা সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, আয়তন কত হবে। তো চার দেওয়ালের ক্ষেত্রফল খুব কম আসে, যদি আসে অসুবিধা কিছু নেই, কারণ প্রত্যেকটাতেই এ আছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এইখানে দৈর্ঘ্যের জায়গাতে যদি এ বসিয়ে দিই, প্রস্থের জায়গায় যদি এ বসিয়ে দিই, উচ্চতার জায়গায় যদি এ বসিয়ে দিই, কারণ ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই হচ্ছে সমান, তাহলে এখানে কত হয়ে যাবে? 2 গুণিত এ প্লাস এ ইন্টু এ। তাহলে 2 ইন্টু 2a ইন্টু এ মানে 4a স্কোয়ার। এইভাবে মনে রাখতে পারো। বা আরও সহজ যদি মনে হয় যে না আমি এই সূত্র, তাহলে তো এই সূত্রটা মনে রাখতে হচ্ছে, এটা ছাড়াও মনে রাখা যাবে। কিভাবে? প্রত্যেকটা তল দেখতে পাচ্ছ একটা বর্গক্ষেত্র, তাহলে একটা তল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? বাহু স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু এ মানে এ স্কোয়ার। তাহলে এর ক্ষেত্রফল এ স্কোয়ার, এর এ স্কোয়ার, এর এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে চারটা তল আছে, তাহলে চারটা তলের ক্ষেত্রফল হচ্ছে 4a স্কোয়ার। এইভাবেও মাথায় রাখতে পারো। একই রকম সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে এখানে এর 6টা তল, তো প্রত্যেকটা তলের ক্ষেত্রফলই তো এ স্কোয়ার, এখনই বলা হলো। তাহলে 6টা সমগ্র তল মানে যেহেতু 6টা তল, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6 ইন্টু এ স্কোয়ার। প্রত্যেকটা এ স্কোয়ার, এরকম 6টা তল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে 6a স্কোয়ার। একই রকম আয়তন, আয়তনের ক্ষেত্রে সূত্র কী ছিল? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাহলে আয়তন কত হয়ে যাবে? প্রত্যেকটাই যদি এ হয়, তাহলে আয়তন হয়ে যাবে এ কিউব। তাহলে এরকমভাবে আমরা চার দেওয়ালের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এই 3টে জিনিস আমরা খুব সহজেই মাথায় রাখতে পারি। এবার আমরা কর্ণ, যেটা বাদ থেকে গেছিলো, সেটা সম্বন্ধে একটু বলি। কর্ণের আর সূত্রে বের করার জন্য এরকমভাবে ব্যাখ্যা সহ প্রমাণ দেখাতে পারি আমি, কিন্তু যেটা সময় যেহেতু খুব বেশি নেই,
সেই জন্য সেটার আর বিস্তৃত ব্যাখ্যায় যাচ্ছি না, তবে মনে রাখার সহজ পদ্ধতি একটু বলে দিই। আমরা জানি কোনো একটা আয়তক্ষেত্রের যদি কর্ণ বের করতে হয়, আমরা নিচু ক্লাসে শিখে এসেছি কোনো একটা আয়তক্ষেত্রের কর্ণ হয় √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এইখানে আয়তঘনের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে, সেই জন্য আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য একই রকমভাবে আমরা আর লিখতে পারি যে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা তো ছিলই। এখানে যেহেতু উচ্চতাও আছে ওই জন্য সঙ্গে একটা যোগ হয়ে যাবে শুধু উচ্চতা স্কোয়ার। তাহলে আয়তক্ষেত্রের কর্ণ যদি আমরা মনে রাখতে পারি, আয়তঘনের কর্ণটাও একই রকমভাবে আমরা মনে রাখতে পারি। একই রকম ঘনকের যদি কর্ণ জানতে চাই, ঘনকের কর্ণের ক্ষেত্রে কি আমরা জানি ঘনকের প্রত্যেকটা বাহু এ হয়, দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা এ। তাহলে ঘনকের কর্ণ কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার মানে এ স্কোয়ার, প্রস্থ এ মানে এ স্কোয়ার, উচ্চতাও এ মানে এ স্কোয়ার। তাহলে √3a স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ারের বর্গমূল এ এবং 3-এর বর্গমূল √3, তাহলে উত্তর হয়ে যাবে √3a। তাহলে আয়তঘনের কর্ণ এবং ঘনকের কর্ণ এটাও আমরা শিখে গেলাম। এখন প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, যেমন তোমরা দেখো 74 পৃষ্ঠায় তোমরা যদি দেখো কোশ্চিন নাম্বার 6, সেখানে বলেছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3। একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে? 4√3 সেমি। তাহলে জিজ্ঞেস করছে যে তুমি বলো যে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। সমগ্র তলের ক্ষেত্রফল একটু আগে আমরা শিখে গেছি 6টা তল, তাহলে 6a স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার মানে কি? বাহু, তার মানে বাহুটা আমাকে বের করতে হবে। তাহলে বাহুটা বের করবো কীভাবে? আমরা একটু আগে শিখলাম ঘনকের কর্ণ হয় √3 × a। তাহলে ঘনকের যদি বাহু এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? √3a। আবার বলেছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, তাহলে এই দুটোকে আমরা সমান বলতে পারি যদি এ বাহুর দৈর্ঘ্য হয়। তাহলে √3 কেটে গিয়ে এ এর মান হয়ে গেল 4। আর যেই এ এর মান 4 হয়ে গেল, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমরা সূত্র জানি কি হয়? 6a স্কোয়ার। তাহলে 6 × a স্কোয়ার মানে হচ্ছে 4a স্কোয়ার, মানে 16, 16 × 96। এই জায়গাটাতে একক লেখার সময় কিন্তু অনেকে ভুল করে বসে, এবং আমরা জানি মাধ্যমিকে এই একক ভুল লেখার জন্য কিন্তু নম্বর কাটা যায়। অনেকে কি করে, আচ্ছা দৈর্ঘ্য সেমই আছে তাহলে ক্ষেত্রফলটাও সেমই হবে, তা না। মাথায় রাখবে ক্ষেত্রফল মানেই বর্গ কথাটা থাকবে, আয়তন মানেই ঘন কথাটা থাকবে। তাহলে যখনই তোমরা আয়তন বের করবে তখনই একক লেখার সময় ঘন কথাটা যেন না বাদ যায়। একই রকম ক্ষেত্রফল বের করার সময় বর্গ কথাটা যেন না বাদ যায়। তাহলে এখানে কি হয়ে যাবে? ক্ষেত্রফল যেহেতু আছে ওই জন্য হয়ে যাবে বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে। একই রকমভাবে আমাদের কোশ্চিন নম্বর 4-এ আছে, দেখো একটা ঘনকের একটা তলের ক্ষেত্রফল 64। ঘনকের কটা তল থাকে? আমরা জানি 6টা। একটা তলের ক্ষেত্রফল 64, তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64। বাহু যদি এ হয়, একটা তলের ক্ষেত্রফল কত? a স্কোয়ার। তাহলে a স্কোয়ার সমান 64 দেওয়া আছে। আমাকে জানতে চাইছে যে ঘনকের আয়তন কত। তা আয়তন মানে আমরা জানি a³। তাহলে এখান থেকে যদি a এর মান বের করে নিই, a এর মান খুব সহজ, 8 স্কোয়ার 64 হয়, তাহলে a এর মান 8। তাহলে আয়তন হয়ে যাবে 8³ 8-এর কিউব মানে হচ্ছে 512। এইখানেও একক রেখার সময় খেয়াল রাখা, আয়তন আছে যেহেতু ওই জন্য ঘন কথাটা লিখতে হবে। তাহলে এখানে আয়তন কত হয়ে যাবে? ঘন সেমি। এই রকম সূত্রের বিভিন্ন প্রয়োগে আরও কিছু অঙ্ক আমরা করব। তার আগে আমরা শুরুতেই যে 2-3টা বিষয়ের কথা আমি বলেছিলাম, যেমন সেফটি, তারপরে হচ্ছে এই ঘরে রং করতে বা প্লাস্টার করতে সেই একটা বিষয়, বা আরেকটা যেটা বললাম যে আমাকে একটা প্রশ্ন করেছিল যে বাড়ির চৌবাচ্চার দৈর্ঘ্য এত, প্রস্থ উচ্চতা এত হলে তার জল কতটি আঁটবে। তো আমার যে সমস্যাটা হয়েছিল একটু খেয়াল করো, এই সমস্যাটা কিন্তু খুব হয়। কি আমাকে বলে দিয়েছিল যে চৌবাচ্চাটা তৈরি হবে তার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার, আর উচ্চতা হচ্ছে 4 মিটার। আমাকে জানতে চেয়েছিল যে এই চৌবাচ্চাটা যার দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা কত, এই চৌবাচ্চাতে জল কতটি ধরে। তা আমি স্বাভাবিকভাবেই তোমাদের মতো সূত্র প্রয়োগ করেছিলাম
যে কি জানি আমরা আয়তক্ষেত্রের এই আয়তঘনের আয়তন, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমিও কি করেছিলাম 5 × 5 × 4 এই তিনটাকে গুণ করেছিলাম। একক কি একটু আগেই বললাম আয়তন মানে ঘন হবে, তাহলে ঘনমিটার। তাহলে উত্তর হয়ে গেছিলো 100 ঘনমিটার। সমস্যাটা হয়েছিল এইখানেই, আমাকে কিন্তু জানতে চাইনি কত ঘনমিটার, আমাকে জানতে চেয়েছিল কত লিটার জল ধরে। কারণ আমরা জানি যে যখন আমরা জল মাপি তখন লিটারে মাপি, আমরা কি বলি যে 5 ঘনমিটার এখানে জল আটে। তাহলে সমস্যাটা আমার মনের প্রশ্নটা এইখানেই এসেছিল যে 100 ঘনমিটার মানে কত লিটার, এইটা কিন্তু কিছুতেই মাথায় আসছিল না। যার জন্য এটার উত্তর দিতে আমার কিন্তু 2-3 দিন সময় লেগেছিল, যিনি জিজ্ঞেস করেছিলেন আর কি। তো এখন সেই জন্য এই সম্পর্কটা যদি আমাদের একটু জানতে হবে যে ঘনমিটার কি আর ওখান থেকে আবার লিটার কিভাবে আসছে, সেটা মনে রাখার জন্য তোমরা বাজার থেকে, চলতি বাজার থেকে যদি জলের বোতল কিনো, জলের বোতল আমরা কিনেছি, জলের বোতলে 1 লিটার লেখা থাকে, তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা লেখা থাকে 1000 সিসি। কথাটা হয়তো অনেকে খেয়াল করেছো, কথাটা কি লেখা থাকে 1000, 1 লিটার ওটার জায়গাতে লেখা থাকে 1000 সিসি। অনেকে হয়তো ভেবেছো এই বিষয়টা নিয়ে, অনেকে ভাবোইনি। সিসি মানে হচ্ছে কিউব সেন্টিমিটার, কিউব সেন্টিমিটার মানে হচ্ছে ঘন সেন্টিমিটার। তার মানে আমরা কি জেনে গেলাম 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। অদ্ভুত জিনিস, 1 লিটার মানে 1000 ঘন সেন্টিমিটার। এই সম্পর্কটা যে বুঝে যাবে তার এটা বের করার কোনো ব্যাপার না। তাহলে কিভাবে বের করবে, আমার দরকার কি ঘন সেন্টিমিটার। হ্যাঁ, 1 লিটার মানে হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। তা আমি কি করব, এই মিটারগুলোকে প্রত্যেকটাকে সেন্টিমিটার করে দেবো, তাহলে আয়তনটা ঘন সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে এটা কত হবে 50, এটা কত হবে 50, এটা কত হবে 40। তাহলে 50 × 50 × 40। তাহলে এটাকে আমি 5 × 5 = 20, 20 × 4 5 × 5 = 25, 25 × 4 = 100, 100-র পর আরও 3টা শূন্য বসে যাবে, বা 100 × 1000 ঘন সেমি লিখতে পারি। একটু আগে আমরা জানলাম 100 ঘন সেন্টিমিটার মানে কত 1 লিটার। তাহলে 1000 ঘন সেন্টিমিটার মানে কত হয়ে যাবে এখানে 1 লিটার। তাহলে 100 × 1 লিটার মানে এখানে জল আঁটবে 100 লিটার। এইরকমভাবে, সরি একটু ভুল হয়ে গেছে, আমরা মিটারকে সেন্টিমিটার করতে গিয়ে একটু ভুল করে দিয়েছি। এইখানে মিটারের পর আমরা জানি মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, 2 ঘর। তাহলে এখানে 50 নয়, এখানে 500 হবে, ঠিক। তাহলে এইখানে 100-র পর আরও 3টা শূন্য যোগ হয়ে যাবে, মানে উত্তর হয়ে যাবে 10,000 লিটার। 100-র পর 3টা শূন্য, 10,000 লিটার। তাহলে এরকমভাবে মিটারকে আমরা প্রথমে সেন্টিমিটার করে নেব, সেন্টিমিটার করে নিয়ে তাকে 1000 দিয়ে ভাগ করে দিলেই আমার লিটার চলে আসবে, ঠিক আছে। তাহলে এইরকমভাবে আমরা এইখান থেকে আমরা মনে রাখতে পারি। বা আরেকটা সহজ আছে, সেটা হচ্ছে সম্পর্ক, সেটা হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এই মিটারকে আমরা যদি ডেসিমিটারও করে দিই, তাহলেও 1 ঘন ডেসিমিটার জায়গায় আমরা 1 লিটার বসিয়ে দিয়েও আমরা অঙ্কটা করতে পারি। মোদ্দা কথা হলো, ক্যালকুলেশন থেকে মূল বিষয়টা হচ্ছে জিনিসটা বোঝা যে সম্পর্কটা কি। 1000 ঘন ডেসিমিটার থাকলে তার জায়গাতে আমরা 1 লিটার লিখতে পারবো, 1 ঘন ডেসিমিটার থাকলে তার জায়গাতে আমরা 1 লিটার লিখতে পারবো। এইরকমভাবে আমরা এই চৌবাচ্চাতে কতটি জল ধরে আমরা কিন্তু খুব সহজেই বের করে নিতে পারি। এইবার যখন আমরা এই যে বাড়িতে যেটা বলছিলাম রং করার ক্ষেত্রে বা ওয়ালপট্টি করার ক্ষেত্রে, তো ঘর যেহেতু একটা আয়তঘন, সেই জন্য 4 দেওয়ালের ক্ষেত্রফলের যে সূত্র ছিল সেই সূত্র ফেলে দিলেই 4 দেওয়ালে আর রং করতে বা প্লাস্টার করতে কত খরচ হবে, সেই জন্য মিস্ত্রিরা রেট এরকম করে যে আমরা পার স্কোয়ার ফিটে এত টাকা নিব। সেই জন্য 4 দেওয়ালের ক্ষেত্রফল কত স্কোয়ার ফিট, এটা যদি আমরা বের করে নিই, কার সাহায্যে বের করব, ওই আয়তঘনের যে সমগ্র তলের ক্ষেত্রফল বা পার্শ্বতলের ক্ষেত্র 4 দেওয়ালের ক্ষেত্রফলের যে সূত্র, তার সাহায্যেই হচ্ছে আমরা সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে সেখান থেকে আমরা মোট খরচ কত আমরা বের করে নিতে পারি। এইরকমভাবে আয়তঘন কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। এইরকম আর
আরেকটা আমরা অঙ্ক করি, যে এই চৌবাচ্চার অঙ্ক, যে অঙ্কগুলো হচ্ছে পরীক্ষাতে সাধারণত আর বেশি আসে, সেই ধরনের একটা অঙ্ক। তোমরা দেখো বইয়ের 15 নম্বর অঙ্ক, 74 পৃষ্ঠার কোশ্চিন নম্বর 15, 74 পৃষ্ঠার কোশ্চিন নম্বর 15। এই অঙ্কটাতে তোমরা মানে পরীক্ষাতে কয়েকবারই এসছে, সেই জন্য এই অঙ্কটা আমি একবার করছি, তোমরা একটু খেয়াল করো। কি বলছে? ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জল চৌবাচ্চা থেকে, চৌবাচ্চাটা প্রথমেই বলে দিয়েছে আমার ঘনকাকৃতি, মানে ঘনক মানে জানো, যার দৈর্ঘ্যও একই, প্রস্থও একই, উচ্চতাও একই। 64 বালতি জল তুলে নিয়ে 1/3 অংশ জলপূর্ণ আছে। মনে করছি এটা হচ্ছে চৌবাচ্চা, 1/3 অংশ, সরি 64 বালতি জল তুলে নিয়েছে। জল তুলে নেওয়ার পরও কি বলছে? 1/3 অংশ জল পূর্ণ আছে, মানে এই যে এই নিচটাতে জল থেকে গেছে। 3/1 ছবিটা দেখে বুঝতে পারছো পরিষ্কার, ঠিক? আচ্ছা, 1/3 অংশ জল কি বলছে? 1/3 অংশ জল থেকে গেছে, তাহলে তুলেছি কত? 2/3 অংশ। 1 থেকে 1/3 বাদ দিলে 2/3 অংশ, তার মানে এইটুকুটাতে 2/3 অংশ জল ছিল, এবং কি 64 বালতি আমি জল তুলেছি। তাহলে আমি বলতে পারি যে চৌবাচ্চাটির 2/3 অংশের জল কতটি আটে? 64 বালতি, ঠিক আছে? কারণ 2/3 অংশ জল তুলে নিয়েছি, 64 বালতি জল তুলে নিয়েছি, তারপরে 2/3 অংশ মানে হচ্ছে 64 বালতি। তাহলে এক অংশ কত হয়ে যাবে? 64 × 3/2, 2 32 64, তাহলে 32 3 হচ্ছে 96। তাহলে আমি এইটুকু পড়ে এইটুকু বুঝতে পারলাম যে এক অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চাটিতে আমার জল আটছে কত? 96 বালতি। এখন আমাকে প্রশ্ন কি করছে? বলছে যে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 12 মিটার। চৌবাচ্চাটির প্রত্যেকটা যে ধার, যেহেতু ঘনকাকৃতি, প্রত্যেকটার দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার, ঠিক আছে? 1.2 মিটার। তাহলে এটাকে আমি যদি ডেসিমিটার করে নিই, তাহলে 12 ডেসিমিটার হবে। হ্যাঁ, এইবার হচ্ছে আমি তাহলে চৌবাচ্চাটার একটা ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত হবে? চৌবাচ্চাটির আয়তন হবে 12 কিউব ঘন ডেসিমিটার বলতে পারি। কারণ কি? আমরা জানি একটা ঘনকের আয়তন হয় a কিউব, এবং আয়তন যেহেতু তাহলে ঘন ডেসিমিটার হবে, তাহলে 12 কিউব ঘন ডেসিমিটার এটা হচ্ছে আমার আয়তন। কার আয়তন? চৌবাচ্চার আয়তন। এবং এই চৌবাচ্চাতেই আর 96 বালতি জল ধরে। আমাকে জানতে চেয়েছে, আচ্ছা এখানে ঘন ডেসিমিটার জায়গায় আমি একটা কাজ করছি, ঘন ডেসিমিটারের জায়গায় লিটার লিখে নিচ্ছি, কারণ একটু আগে আমরা শিখলাম 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। আমাকে জানতে চাইছে প্রত্যেকটা বালতিতে জল কত ধরে। একটু আগেই জানলাম এই চৌবাচ্চাটাতে 96 বালতি জল ধরে, আবার এই অঙ্কটাতেই জানলাম এত লিটার জল ধরে, তার মানে 96 বালতিতে এত লিটার জল ধরে। তাহলে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি আমরা? যে 96 লিটার বালতিতে জল ধরছে কত? 12 × 12 × 12 লিটার। তাহলে একটা বালতিতে জল কত ধরবে? এটাকে 96 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 3টা 12 ছিল, একে 96 দিয়ে ভাগ করলাম আমি, তাহলে 12 8 96, 4 2 8, 4 3 12, 2 6 12, তাহলে 6 3 হয়ে গেল 18 লিটার।
তাহলে প্রত্যেকটা বালতিতে জল ধরে কত 18 লিটার। তার মানে বুঝতে পারছো এই যে সম্পর্কটা 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার বা 1000 ঘন সেন্টিমিটার মানে 1 লিটার, এটা কিন্তু বিভিন্ন অঙ্কে আর এই লিটার ঘন ডেসিমিটার এই সম্পর্কটা কিন্তু কাজে লাগবে। এইটা যদি না জানো তাহলে কিন্তু অঙ্কগুলো আর করা খুব কঠিন হয়ে যাবে, সেজন্য এটা মাথায় রাখবে, তাহলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাবে। এবার আমরা একটু অন্যরকম একটা অঙ্ক করি, এগুলো পরীক্ষাতে আছে। পরের পৃষ্ঠার 76 নম্বর পৃষ্ঠার কোশ্চিন নম্বর 25-এর 4 কি বলছে দেখো, 3টে নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 3টা ঘনক আছে। এতক্ষণ আমরা যে করছিলাম একটাই ঘনক দিয়ে আমরা অঙ্ক করছিলাম, এখন বলছে আমাদের 3টে ঘনক আছে। একটার দৈর্ঘ্য হচ্ছে 3, একটার হচ্ছে 4, একটা হচ্ছে 5। আমাকে জানতে চাইছে যে এই 3টা ঘনককে গলিয়ে, যখনই মাথায় রাখবে যখনই কোনো জিনিসকে গলানো হয় মানে সেটা সম্পূর্ণ নিরেট থাকে, মানে আয়তন, এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে মাথায় নিয়ে আসতে হবে। তাহলে এই 3টা নিরেট গোলককে গলিয়ে কি করা হচ্ছে, একটা নতুন নিরেট ঘনক তৈরি হচ্ছে। এই 3টাকে গলালো, গলিয়ে হচ্ছে একটা ঘনক তৈরি করছে। তো আমরা অঙ্কটা করার আগেই এইটুকু অন্তত বুঝতে পারছি যে যেটা তৈরি হবে আর এই ঘনকটা সেটা নিশ্চয়ই এর থেকেও একটু বড় হবে, কারণ এই 3টে যোগ করে সেটা তৈরি হচ্ছে। তাহলে নতুন যে ঘনকটা সেটা এর থেকে একটু বড় হবে। আমাকে জানতে চাইছে যে নতুন যে ঘনকটা তৈরি হবে তার ধারের দৈর্ঘ্য কত হবে, এর ধারের দৈর্ঘ্য কত হবে। তা আমি জানি না এর ধারের দৈর্ঘ্য কত হবে না হবে, আমি ধরে নিচ্ছি এর ধারের দৈর্ঘ্য হবে a সেন্টিমিটার। এটা ছিল 3 সেন্টিমিটার, এটা ছিল 4 সেন্টিমিটার, এটা ছিল 5 সেন্টিমিটার। এবং নতুন যে বড় ঘনক তার ধার যেটা তৈরি হবে তার সেটা যেটা আমাকে জানতে চেয়েছে সেটা আমি ধরে নিচ্ছি তার দৈর্ঘ্য হচ্ছে a সেন্টিমিটার। তাহলে প্রথম ঘনকটার আয়তন কত হবে, 3 কিউব। দ্বিতীয় ঘনকটার আয়তন কত হবে, 4 কিউব। তৃতীয় ঘনকটার আয়তন কত হবে, 5 কিউব। তাহলে এই 3টে ঘনকের মোট আয়তন কত হবে। এবং আমাকে কি বলছে, এই 3টে যোগ করে যে ঘনকটা তৈরি হচ্ছে তার বাহুটা যেহেতু এ ধরেছি, তাহলে তার আয়তন কত হবে, a কিউব। তাহলে এটা সমান এটা লিখতে পারি। এখান থেকে আমরা যদি a এর মানটা বের করে নিতে পারি তাহলেই বড় ঘনকটার বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা বের করে নিতে পারবো। তাহলে এখানে দেখো 3 কিউব মানে হচ্ছে 27, 4-এর কিউব মানে 64, 5-এর কিউব মানে 125, এটা সমান হচ্ছে a কিউব। বা a কিউব সমান 5 4 9 আর 7 16, 16 6 হাত থাকলে 1, 3 6 9 আর 2 11 1 হাত থাকলে 1, 216। a কিউব সমান 216। আমরা জানি কার ঘনফল 216 হয়, 6-এর, কারণ 6 6 36, 36 6 216। তাহলে এখান থেকে আমরা এর মান পেয়ে গেলাম কিউব রুট ওভার 216 সমান সমান হচ্ছে 6। তাহলে আমাদের সূত্র সম্বন্ধে যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে এই যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষাতে মাঝে মাঝেই দেয় এই অঙ্কগুলো মোটেও কঠিন না, শুধু যা সূত্রের প্রয়োগ এবং একটু ক্যালকুলেশন সম্বন্ধে ধারণা থাকলেই খুব সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এইবার আমরা আরেকটা অঙ্কতে চলে আসি, যে অঙ্কটা আর এটাও পরীক্ষাতে কয়েকবার এসছে এবং যেটা হচ্ছে বাস্তব জীবনের একটা অঙ্ক। আমরা জানি শহরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফ্ল্যাট তৈরি হচ্ছে বা একই বাড়িতে 2-3টা সেপারেট করে ভাড়া রাখার জন্য বিভিন্ন রকমভাবে বাড়িতে ভাগ করা হচ্ছে। তার জন্য কি প্রত্যেকেরই হচ্ছে আলাদা আলাদা জলের চাহিদা আছে। তাহলে একটা ফ্ল্যাটে যদি আমার 10টা পরিবার থাকে তাহলে সেই 10টা পরিবারের যা জলের চাহিদা, আমাকে যে বড় ট্যাঙ্ক, আমি দেখা গেল একটা বড় ট্যাঙ্ক তৈরি করে সেখান থেকে আমি সেই 10টা পরিবারের আমি চাহিদা মেটাচ্ছি। তাহলে সেই 10টা পরিবারের যা চাহিদা আছে সেই চাহিদার আর পূর্ণ হবে এবং তার সঙ্গে কোনো দিন হয়তো দেখা যেতে পারে যে সেই চাহিদার থেকে কোনো পরিবার একটু বেশি জল ব্যবহার করলো। তাহলে যে চৌবাচ্চাটা তৈরি করা হবে স্বাভাবিকভাবে সেই চৌবাচ্চাটা সমস্ত বাড়ির চাহিদা তো মেটাবেই, তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত যদি কোনো দিন কোনো জলের প্রয়োজন হয় সেটারও যাতে চাহিদা মেটায়, এইরকম ভেবে কিন্তু জলের চৌবাচ্চা তৈরি করা হয়। তো এইরকমই একটা অঙ্ক তোমাদের বইয়েও আছে, এটা তোমরা একটু দেখো 75 পৃষ্ঠা 75, পেজ নম্বর 75, কোশ্চিন নম্বর 21 নম্বর প্রশ্ন 75 পৃষ্ঠায়
এখানে কি বলছে একটু ভালো মতো শোনো, এটাও খুব ভালো অঙ্ক, এটাও আর কয়েকবার এসছে। কোশ্চেন নম্বর 21 কি বলছে, আমাদের 3 তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা। যে পরিবারে সদস্য বেশি থাকবে স্বাভাবিকভাবেই সেই পরিবারের জলের ব্যবহার বেশি হবে। সেই জন্য এখানে যে 3টা পরিবারের জলের চাহিদা দিয়েছে সেটা কিন্তু একই রকম দেয়নি। দেখতে পাচ্ছ প্রথমটা দিয়েছে 1200 লিটার, দ্বিতীয়টা দিয়েছে 1050 লিটার, আর তৃতীয়টা দিয়েছে 950 লিটার। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যার উপর ভিত্তি করে যেহেতু আর এরকম জলের লাগে, সেই জন্য বিভিন্ন পরিবারের বিভিন্ন রকম চাহিদা আছে। তাহলে আমরা দেখি 3টা পরিবারের মোট কতটি জল লাগে। 0 0 তাহলে আমরা দেখতে পেলাম 3200 লিটার মোট জল 3টা পরিবারের লাগছে। তারপরে কি বলছে আমার, এই চাহিদা মেটানোর পরও যে বিষয়টা বলছিলাম যে কোনো দিন যদি জল বেশি লেগে যায় তখন সেই জলটা কোথায় পাবে, তাহলে এক্সট্রা জল রাখতে হবে। তো ট্যাঙ্কিটা যেটা তৈরি করতে চাইছে কি বলছে, এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে। মানে বলছে 3200 লিটার তো রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে এই চাহিদার 25%, 3200-র 25%, মানে এটা বলছে এক্সট্রা থাকবে। 25% মানে পার্সেন্টেজ উঠালে বাই 100 হয়। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে 32 × 25 মানে হচ্ছে 800 লিটার। তাহলে কি বলছে, শুধু 3200 লিটার জল থাকলে হবে না, এর সঙ্গে এক্সট্রা আরও 25% মানে 800 লিটার আরও থাকতে হবে। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে যে চৌবাচ্চাটাতে কতটা জল থাকতে হবে। 3200-র সঙ্গে 800 এটা যোগ করলে হবে 4000 লিটার। তাহলে চৌবাচ্চাটা কীরকম তৈরি করতে চাইছে, 3টা ফ্ল্যাট যার মোট চাহিদা হচ্ছে 4000 লিটার। এবার কি বলছে দেখো, এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দৈর্ঘ্য। এবার ট্যাঙ্ক বসাবে, এতটি জল আমার লাগবে, তার জন্য ট্যাঙ্ক বসাবে। তো ট্যাঙ্কের কি বলছে, দৈর্ঘ্য 2.5 মিটার, ঠিক আছে। প্রস্থ বা চওড়া 1.6 মিটার। প্রস্থ চওড়াটাকে আমি প্রস্থই লিখছি। টু 2.5 মিটার মানে হচ্ছে 25 ডেসিমিটার। সবসময় এই লিটারের অঙ্কের ক্ষেত্রে ডেসিমিটারে কনভার্ট করে নিলে সব থেকে ভালো হবে। তাহলে আমি জানলাম যে ট্যাঙ্কটা তৈরি করা হচ্ছে তার দৈর্ঘ্যটা হচ্ছে 25 ডেসিমিটার, প্রস্থটা হচ্ছে 16 ডেসিমিটার। তৈরি করতে হবে 4000 লিটারের। আমাকে বলছে এই রকম একটা জায়গা পাওয়া গেছে। এবার প্রশ্ন করছে যে তাহলে তুমি বলো এই ট্যাঙ্কটা কতটা গভীর হবে। অর্থাৎ এটাকে যদি আমি ট্যাঙ্ক ভাবি, আমাকে বলে দিচ্ছে যে যে জায়গাটাতে ট্যাঙ্কটা বসাবো সেইখানে এর দৈর্ঘ্য আছে 25, প্রস্থ আছে 16। প্রশ্ন করছে এই 4000 লিটার জল আটাতে গেলে তার উচ্চতাটা কত হতে হবে। তাহলে উচ্চতাটা কত না কত কত হবে, তার জন্য আমরা কি করছি, ধরে নিচ্ছি উচ্চতা হতে হবে h ডেসিমিটার। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জেনে গেছি, মানে এর আয়তন জেনে যাব। আয়তন কি হবে আমরা জানি, একটা আয়তঘনের, যেহেতু চৌবাচ্চা তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে সেটাকে আমি একটা আয়তঘন হিসাবে ভাবতেই পারি। শুরুতে এই ধারণা তোমরা পেয়েছো। তাহলে এই চৌবাচ্চার দৈর্ঘ্য জেনে গেলাম, প্রস্থ জেনে গেলাম, উচ্চতা জেনে গেলাম, তাহলে এর আয়তন কত হবে। আয়তন তো আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাহলে এই 3টা গুণ হবে 25 গুণিত 16 গুণিত h, এত ঘন ডেসিমিটার। এটা কি চৌবাচ্চাটা আয়তন, আর আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে 25 × 16 × h লিটার ভাবতে পারি। তাহলে এটাও হচ্ছে চৌবাচ্চার আয়তন। আবার একটু আগে জানলাম আমাকে চৌবাচ্চাটা তৈরি করতে হবে এত আয়তনের। তাহলে কি আমরা বলতে পারি এটা আর এটা সমান। তাহলে এই দুটো সমান আমরা হিসাব করলে এখান থেকে আমরা h এর মান খুব সহজে আমরা বের করে নিতে পারবো। কীভাবে বের করব, 25 × 16 × h
সমান 4000, তাহলে এইচ সমান 4000 বাই 25 ইন্টু 16 ইন্টু এইচ। তাহলে এটা যদি আমরা হিসাব করি 25 একে 25, 15, 150, 25 6 150, 160 হচ্ছে। 16 দিয়ে যদি কাটি 16, সরি এইচ তো আর থাকবে না কারণ এইচটা তো এদিকেই থেকে গেছে, 10। তাহলে এইচের মান কী পেয়ে গেলাম 10। তাহলে এইচের মান কী পেয়ে গেলাম 10 ডেসিমিটার। আমাকে কি জানতে চেয়েছিল যে ট্যাঙ্কটা কত মিটার গভীর করতে হবে, কিন্তু বেরিয়েছে ডেসিমিটারে। ডেসিমিটারকে মিটার করতে গেলে কি এক ঘর আগে দশমিক এগিয়ে যাই। তাহলে উত্তর হয়ে গেল আমার 1 মিটার। তাহলে 2.5 মিটার দৈর্ঘ্য, 1.6 মিটার প্রস্থ এবং উচ্চতাটাকে হতে হবে 1 মিটার, অর্থাৎ 1 মিটার গভীর করতে হবে। হ্যাঁ, পরিষ্কার? তাহলে আমরা এই অঙ্কটাও আমাদের হয়ে গেল। পরে আরেকটা যদিও পার্ট আছে, তো এইটুকুটা হতে গেলে পরের পার্টটাও খুব সহজে পারা যাবে, সেই জন্য সেটা আর আমি করছি না। আমি বরঞ্চ অন্য আরেকটা নতুন অঙ্কের দিকে যাই। আরেকটা অঙ্ক, আরেক ধরনের অঙ্ক দেয় যেটা এটাও আর এক্সামিনাররা খুব পছন্দ করে। এই অঙ্কটা কোশ্চিন নাম্বার 17, কোশ্চিন নম্বর 17। কোশ্চিন নম্বর 17 কি বলছে? 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রস্থ একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে, তাতে আরও জল ঢাললে কতটা গভীরতা বাড়বে? আমরা জানি কোনো একটা চৌবাচ্চাতে যখন আমরা জল ঢালি তখন কি হয়, জলের উচ্চতাটা আস্তে 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 বাড়ে। একই রকমভাবে সেই চৌবাচ্চা থেকে যদি জল বেরিয়ে যায় তার উচ্চতাটা আস্তে আস্তে কমে। তাহলে অঙ্কটাতে কি বলেছে আমাকে? বলেছে একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটা কিন্তু খালি নেই, বলছে অর্ধেক জলপূর্ণ আছে। এইটুকুটাকে যদি আমি মোটামুটি অর্ধেক ভাবি, তাহলে এইটুকুটাতে ইতিমধ্যে জল আছেই। ওই চৌবাচ্চায় আরও 630 লিটার জল ঢাললো। এইবার কি হচ্ছে, বাইরে থেকে আমি এক্সট্রাভাবে জল ঢালছি। প্রশ্ন করছে যে বাইরে থেকে যদি আমি আরও 630 লিটার জল ঢালি তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? একটু আগেই বললাম তোমাদের যে বাইরে থেকে জল ঢালবো মানেই এতটি জল ছিল, তার মানে জলটা আস্তে আস্তে উঠবে। ধরে নিচ্ছি আমি জলটা 630 লিটার ঢালার পর এইটুকু উঠে গেছে, এইটুকু। প্রশ্ন করছে যে তুমি বলো এই যে গভীরতাটা কতটা বৃদ্ধি পাবে, মানে এই যে যতটুকু জল বাড়লো এটা কত, এটা হচ্ছে আমাকে বের করতে বলছে। তো এটা বের করার জন্য আমি দেখতে পাচ্ছি এই সম্পূর্ণটা যদি একটা আয়তঘন হয়, এইটুকুটাও একটা আয়তঘন। কারণ কি, 630 লিটার জল ঢেলে যেটুকুটা জল আর আমার বেড়েছে, এটাকে আমি যদি কেটে সাইডে নিয়ে চলে আসি, এই উচ্চতাটা কতটি বেড়েছে না বেড়েছে আমি জানি না, আমি ধরে নিচ্ছি এটা এইচ। তাহলে এইচ উচ্চতার এই যে একটা আয়তঘন, এটা বেড়েছে কেন? 630 লিটার জল ঢেলেছি বলে। তার মানে এই এইচ উচ্চতার আয়তনের চৌবাচ্চাটাতে যতটি জল আটে তার আয়তনটাই হচ্ছে 630 লিটার। কারণ এই 630 লিটার ঢালার ফলেই কিন্তু আমি বারবার বলছি এই এইচ উচ্চতার জলের এক্সট্রা বেড়েছে। আগে কি ছিল আমার সেটা দেখার দরকার নাই, বেড়েছে কতটি সেটুকু নিয়ে ভাবলেই চলবে। তাহলে যে চৌবাচ্চাটার উচ্চতা আর এইচ মানে 8 সেন্টিমিটার বাড়লো, তার কিন্তু আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে। দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, এর দৈর্ঘ্য কত ছিল? 2.1 মিটার। তাহলে সবসময় এটাকে ডেসিমিটার করে নিব, তাহলে এটা হয়ে যাবে 21 ডেসিমিটার। এইটা যদি 21 ডেসিমিটার হয় তাহলে এটাও 21 ডেসিমিটার হবে, আর এইটা 21 ডেসিমিটার হলে এটাও কিন্তু 21 ডেসিমিটার হবে। তাহলে যে আমরা কল্পিত চৌবাচ্চার কথা ভাবছি তার দৈর্ঘ্য কিন্তু 21 ডেসিমিটার, তার প্রস্থ কত? 1.5 মিটার। তাহলে এটা হয়ে গেল দৈর্ঘ্য, প্রস্থ 1.5 মিটার মানে
15 ডেসিমিটার, ঠিক। এবং উচ্চতাটা কতটি বেড়েছে, এইচ ডেসিমিটার। তাহলে যেটুকু জল আমার বাড়লো তার আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এই তিনটাকে আমাকে গুণ করে দিতে হবে। তাহলে 21 ইন্টু 15 ইন্টু এইচ সমান সমান এই আয়তনটা কত, আমাকে বলেছে যতটি জল ঢেলেছি। কতটি জল ঢেলেছি, আচ্ছা একটু এখানে মাঝে একটা জিনিস একটু বলে দিই, আয়তনটাতে এত ঘন ডেসিমিটার হবে এবং আমরা জানি 1 ঘন ডেসিমিটার মানে যেহেতু 1 লিটার, সেই জন্য এটাকে আমি আর আলাদাভাবে লিখছি না, এটা লিটার হয়ে গেল এবং এর আয়তনটাই হচ্ছে 630 লিটার। তাহলে এটাকে সমান 630 লিখতে পারি, কারণ আরেকবার বলি 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। তাহলে এটার আয়তন যখনই এই তিনটাকে গুণ করব তখন ঘন ডেসিমিটার হবে, আর ঘন ডেসিমিটার হবে মানেই সেটাকে 1 লিটার লেখা যাবে। তাহলে এত লিটার আঁটছে এবং এত লিটার আমরা হচ্ছে ঢেলেছি, তাহলে এই দুটো সমান। তাহলে এখান থেকে যদি আমরা এইচের মান বের করি তাহলে 630 বাই 21 ইন্টু 15, আমরা জানি 21 3 63, তাহলে 30, 15 2 30, তাহলে কত বাড়বে, 2 ডেসিমিটার উচ্চতা বাড়বে। তাহলে এই ধরনের অঙ্ক, কতগুলো ঘনককে গলিয়ে একটা নতুন ঘনক তৈরি, চৌবাচ্চায় জল ঢাললে কতটি উচ্চতা বাড়বে, বা এর আগে যে সমস্ত করা হলো যে কোনো একটা মানে ঘনক, 3টা ঘনক একসঙ্গে যোগ করে নতুন ঘনক তৈরি, বা আরেকটা যেটা করলাম যে ফ্ল্যাটের চৌবাচ্চার অঙ্ক, জল তুলে দিলাম, বালতিতে জল তুললাম, কত বালতি জল ধরছে বা প্রত্যেকটা বালতিতে জল কত আঁটছে। এবং এর আগের যে অঙ্কটা আমরা করলাম ওই কোনো একটা বাড়িতে 3টা ফ্ল্যাটের জলের যেটা করলাম 4000 লিটারের অঙ্ক, এই ধরনের অঙ্কগুলো হচ্ছে সাধারণত আমাদের বেশি আসে, সেই জন্য এগুলোর উপরই একটু গুরুত্ব দিয়ে আমি করালাম। হ্যাঁ, এবার আমরা 2-1টা ছোট প্রশ্ন যেগুলো পরীক্ষাতে খুব আসে এবং একটু কনসেপচুয়াল, আমরা 2-1টা ছোট প্রশ্ন করে নিই। আমাদের পেজ নম্বর 76, কোশ্চিন নম্বর 24-এর এর 5, 24-এর এর 5, এগুলো হচ্ছে রিলেশন তৈরির অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো বিভিন্ন চ্যাপ্টার থেকে অনেকবার তোমাদের এসছে, সেজন্য এখানে যেটা আছে সেটাও আমরা করি। হচ্ছে একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক। একটা ঘনকের সমগ্র তল, এটা বলেছে কত, এস বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য ডি, কর্ণ এটা দিয়েছে ডি, এবং আচ্ছা এই দুটোই দিয়েছে, দিয়ে আমাকে বলছে তুমি বলো এই এস আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে। তো এই সম্পর্ক বের করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে ঘনকের বাহু কত সেটাকে ধরে নিতে হবে। আমি ধরে নিচ্ছি ঘনকের বাহু হচ্ছে এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয় আমরা জেনে গেছি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে এস সমান 6a² লিখতে পারি। একই রকম কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে বাহু যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √3a, তাহলে ডি সমান 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 কত, √3a। এবার আমাকে কিন্তু জানতে চেয়েছে এস আর ডি এর মধ্যে কী সম্পর্ক। হ্যাঁ, তাহলে এস আর ডি এর মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় আমাকে এই দুটো থেকে এ যেটাকে আমি এক্সট্রাভাবে ধরেছিলাম সেটাকে রাখা যাবে না, সেটাকে এলিমিনেট করে দিতে হবে। তো এলিমিনেট করার জন্য কি করব, আমি এইখানে a² আছে, এই ধারে আমি এই রিলেশনটাতে 2 ধারেই আমি বর্গ করে দিচ্ছি। কেন বর্গ করছি, বর্গ করলে ডান দিকে a² চলে আসবে, এখান থেকে a² এর মান আমি ওখানে বসিয়ে দেবো। তাহলে এটাকে যদি আমি বর্গ করি তাহলে এইদিকে কত হয়ে যাবে, d², আর এটা কত হবে, √3a², 3a²। তাহলে আমরা কি পেলাম, d² সমান 3a²। তাহলে এখান থেকে a² এর মান কত হয়ে যাবে, d²/3। তাহলে এটা আমি এখানে ব্যবহার করে নিই, তাহলে এস সমান সমান আমরা কি লিখতে পারবো, 6 × a² মানে কত, d²/3। তাহলে কাটাকাটি করে দিলে এস সমান 2d²। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ বইয়ে, আচ্ছা এস সমান d² এস সমান 2d² এরকমভাবে নেই, যেহেতু d² এর মান বের করা আছে, তাহলে এখানে আমি কি লিখতে পারি,
ডি স্কোয়ার সমান সমান এস বাই টু, অর্থাৎ 4 নম্বর যে অপশানটা আছে সেই অপশানটা হয়ে যাবে উত্তর। একই রকম 25-এর 3 নম্বরটা দেখো, বলছে দুটো আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h-1 2 একক। এখানে কি বলছে, দুটো ঘনক আছে, প্রথমটার দৈর্ঘ্য দিয়েছে 4, এই মাত্রাগুলি, মাত্রা মানে কি আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো প্রত্যেকটাকে এক একটা মাত্রা বলা হয়। তাহলে এইখানে যেহেতু মাত্রাগুলির দৈর্ঘ্য বলেছে, সেজন্য স্বাভাবিকভাবেই একটাকে আমরা দৈর্ঘ্য, একটাকে প্রস্থ, একটাকে উচ্চতা ধরে নিতে পারি। তাহলে 4, 6, 4 আছে, তাহলে প্রথমটার দৈর্ঘ্য 4, প্রস্থ 6, উচ্চতা হচ্ছে 4 বলে দিয়েছে। দ্বিতীয় যেটা, তার দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 2h-1 আর উচ্চতা হচ্ছে 2। আমাকে এবার বলছে যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয়, ঘনফল মানে কি, ঘনফল মানে হচ্ছে আয়তন। তাহলে প্রথমটার আয়তন কত, আমরা জানি আয়তঘনের আয়তন কি হয়ে যায়, 3টার গুণ করে দিলেই আয়তন বেরিয়ে যায়। একই রকম দ্বিতীয় যেটা ঘনক, তার আয়তন কি হবে, এই 3টা গুণ করে দিলেই হবে। তাহলে আমাকে বলছে এই দুটোর ঘনফল সমান বা আয়তন সমান, তাহলে এই দুটোকে সমান লিখতে পারি। তাহলে 4 2 8, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, বাঁ দিকে 4 আছে, তাহলে একটা 4 দিয়ে আমরা দুটো 2কে কেটে দিতে পারি। তাহলে কি পেলাম আমরা, 6 সমান 2h-1 বা 2h-1 সমান 6, বা এখান থেকে 2h সমান 6 + 1 মানে 7, তাহলে h সমান হয়ে গেল 7/2। তাহলে এই যে এইচ, যার মান আমাকে বের করতে বলেছিল, এই যে এইচ, তাহলে এর উত্তর হয়ে গেল 7/2। তাহলে মোটামুটি যে শর্ট প্রশ্নগুলো বেশি আছে সেটা করালাম। এইবার আমি লাস্ট একটা অঙ্ক শুধু জাস্ট ধারণা দিয়ে আমি মোটামুটি শেষ করব, কারণ আমাদের 1 ঘন্টারই ক্লাস, তার মধ্যেই শেষ করতে হবে। 75 পেজের কোশ্চিন নম্বর 19, এই অঙ্কটাও হচ্ছে কয়েকবার যেহেতু এসছে, সেজন্য এই অঙ্কটার জাস্ট শুধু ধারণা দিয়ে, সম্পূর্ণ ক্যালকুলেশন করব না, শুধু ধারণাটা দিয়ে সমীকরণ তৈরি করে তোমাদের জন্য ছেড়ে দেব। বলছে 48 মিটার লম্বা 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। কি বলছে, একটা জমি আছে, জমিটা হচ্ছে 48 মিটার লম্বা, তো মিটারটাকে আমি ডেসিমিটার করে নিলাম। তাহলে লম্বা কত, 480 ডেসিমিটার। চওড়া মানে প্রস্থ 31.5 মিটার, 31.5, তাহলে 315 ডেসিমিটার হচ্ছে চওড়া। উঁচু কত বলছে, 6.5 ডেসিমিটার। একটা জমিকে উঁচু করবে, তার জন্য কি করা হয়েছে, ঠিক করা হয়েছে পাশের 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। পাশের একটা জমি আছে যেটার আর লম্বা বলেছে 27 মিটার, তাহলে মিটারটাকে আমি ডেসিমিটার করে নিচ্ছি। চওড়া বলেছে 18.2 মানে 182 ডেসিমিটার করে দিলাম। বলছে এই যে খুঁড়লাম আমি, যার লম্বা এত চওড়া আছে, সেটা গভীর কত করতে হবে, তো গভীর কত না কত করতে হবে, আমি ধরে নিচ্ছি h ডেসিমিটার করতে হবে। তাহলে এই মাটি থেকে কেটে নিয়ে আমি এই মাটিতে, মানে এই গর্ত থেকে মাটি খুঁড়ে নিয়ে আমি এটা হচ্ছে যেহেতু ভরছি, তার মানে কি এই দুটোর আয়তন সমান হবে। আয়তন বের করা আমরা জানি খুব সহজ, 4 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এবং এর আয়তন কত, 270 ইন্টু 182 ইন্টু h। এখান থেকে h এর মান বের করে নিলেই আমার উত্তর চলে আসবে। এটার ক্যালকুলেশনটা তোমরা পারবে, এই দুটোকে নিচে নামিয়ে কাটাকাটি করলে আমার উত্তর চলে আসবে। এইভাবে আমরা একটু যদি প্রচেষ্টা করি, তাহলে এই যে আয়ত ঘন, এই যে চ্যাপ্টারের অঙ্কগুলো, সেগুলো আমরা হচ্ছে খুব সহজেই, আর আমরা একটু অভ্যাস করলেই আর পরীক্ষাতে উত্তর দেওয়া সম্ভব হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ।